কেমন আছো সবাই? আমি মোহাম্মদ হাসিবুল হাসান শান্ত, পটুয়াখালী মেডিকেল কলেজ। আজকের ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে হাইড্রা টপিকের উপর 60+ MCQ প্রশ্ন সলভ করব বিস্তারিত টপিক সহ ব্যাখ্যা করে। তো হচ্ছে পূর্বের ক্লাসে হচ্ছে আমি আলোচনা করেছিলাম যেটি প্রথম অধ্যায় প্রাণী বিভিন্ন শ্রেণীবিন্যাস, সেই অধ্যায় থেকে 90+ MCQ সলভ করা হয়েছিল টপিক সহ ব্যাখ্যা করে। তো যারা হচ্ছে সেই ক্লাসটা দেখো নাই তারা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে সেই ক্লাসে ভিডিও দেওয়া আছে, সেই ক্লাসে সবাই দেখে নাও। আর হচ্ছে ক্লাস করার পূর্বে সবাই হচ্ছে পিডিএফটা ডাউনলোড করে নাও, কারণ এই পিডিএফের যে প্রশ্ন দেওয়া আছে ওই প্রশ্নগুলোর উপর ভিত্তি করে আমি হচ্ছে এখন প্রশ্নগুলো সলভ করব। আর হচ্ছে যে প্রশ্নগুলো দেওয়া আছে এই প্রশ্নগুলো তোমার এইচএসসি ও মেডিকেল ও ডেন্টাল এবং ভার্সিটির জন্য বিশ্লেষিত প্রশ্ন। তো সবাই গুরুত্ব সহকারে পুরোটা ভিডিও সবাই দেখো। তাহলে হচ্ছে এখন আমরা শুরু করি। প্রথম প্রশ্ন দেখি আমরা কি আছে। প্রথম প্রশ্ন দেখব যে কোন কোষের কারণে হাইড্রাকে অমর প্রাণী বলা হয়, মানে কোন কোষের কারণে হাইড্রাকে অমর প্রাণী বলা হয়েছে। তো হচ্ছে অপশন এ তে হচ্ছে নিউরোসাইট, পেশিয়াবরণী, জনন কোষ আর হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ। তো সঠিক উত্তর কি? সঠিক উত্তরটা হচ্ছে অবশ্যই ইন্টারস্টিশিয়াল কোষ। এখন কথা হচ্ছে হাইড্রাকে অমর প্রাণী বলা হয়, এই অমর প্রাণী জিনিসটা কি? কারণ কি হাইড্রাতে আসলে হাইড্রা মৃত হয় না, কারণ হাইড্রা কোষ প্রতিস্থাপিত হয়। এখন এই ইন্টারস্টিশিয়াল কোষ দ্বারা হাইড্রার কোষ প্রতিস্থাপিত হয়। 45 দিন অন্তর অন্তর। আর এই যে 45 দিন অন্তর অন্তর প্রতিস্থাপিত হয়, এই বৈশিষ্ট্যটাকে মানে হাইড্রার কোষ যে প্রতিস্থাপিত হয় সেটা কি? ইন্টারস্টিশিয়াল কোষ দ্বারা হাইড্রার কোষগুলো প্রতিস্থাপিত হয় 45 দিন অন্তর অন্তর। এই যে বৈশিষ্ট্য এটাকে বলা হচ্ছে, এই বৈশিষ্ট্যটাকে বলা হয় হচ্ছে টোটিপটেন্ট। আর এই টোটিপটেন্ট এটাকে বলছে, এটা বলছে হচ্ছে ব্রেইন। বিজ্ঞানী ব্রেইন 1955 সালে এই কথাটা বলছে। তো কথাটা কি? ইন্টারস্টিশিয়াল কোষ দ্বারা হাইড্রার দেহের অন্যান্য কোষ যে প্রতিস্থাপিত হয় 45 দিন অন্তর অন্তর, এই ক্ষমতাটাকে বলা হচ্ছে টোটিপটেন্ট। আর এই টোটিপটেন্টটা আবিষ্কার করছে হচ্ছে ব্রেইন, মানে এই কথাটা বলছে হচ্ছে বিজ্ঞানী ব্রেইন। এখন প্রশ্নে আমার কি বলা আছে? প্রশ্নে বলা আছে যে হাইড্রা হচ্ছে অমর প্রাণী। তো অমর প্রাণী কথাটা কে বলছে? অমর প্রাণী কথাটাও তো অবশ্যই কেউ বলছে, তাই না? তো এখন হচ্ছে জানবো যে অমর প্রাণী কথাটা কে বলছে। হাইড্রাকে অমর প্রাণী বলে আখ্যা দেয় হচ্ছে বিজ্ঞানী ব্রায়ান হাইড্রাকে অমর প্রাণী বলে আখ্যা দেয়। অমর প্রাণীটা বলে আখ্যা দেয় হচ্ছে বিজ্ঞানী ব্রায়ান। তো হচ্ছে এখন কথা হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষের আর কি কি কাজ আছে। ইন্টারস্টিশিয়াল কোষের কিছু কাজ আছে, এই কাজগুলো আমরা এখন দেখব। ইন্টারস্টিশিয়াল কোষের কাজগুলো এখন আমরা দেখব। কাজগুলো কি? পুনরুৎপত্তি আর হচ্ছে মুকুল সৃষ্টি। পুনরুৎপত্তি আর হচ্ছে মুকুল সৃষ্টিতে ইন্টারস্টিশিয়াল কোষ ব্যবহার করা হয়, মানে ইন্টারস্টিশিয়াল কোষ কাজে লাগে পুনরুৎপত্তি আর মুকুল সৃষ্টিতে। তো এই পুনরুৎপত্তি ক্ষমতার আবার কে আবিষ্কার করেন? বিজ্ঞানী ট্রেমলে এই পুনরুৎপত্তি ক্ষমতাটা আবিষ্কার করেন। এই যে মুকুল সৃষ্টি, এটা কি? মুকুল উদ্গম।
মুকুলোদ্গম। তো এই মুকুলোদ্গমটা আবার কি হাইডার অযৌন আর হচ্ছে সাধারণ প্রক্রিয়া, অযৌন ধরন প্রক্রিয়া। মুকুলোদ্গমটা আবার কি অযৌন ধরন প্রক্রিয়া। আর এই মুকুলোদ্গমটা আবার হয় কোন সময়? গ্রীষ্মকালে। তাহলে এই ছিল হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল কোষ সম্পর্কে, এটাই ছিল। এখন হচ্ছে যে পরবর্তী টপিক, মানে হচ্ছে প্রশ্নে আর কি টপিক আছে এটা আমরা দেখব। এই প্রশ্ন অপশন আমার কি আছে? নিউরোসাইট। হ্যাঁ, তো নিউরোসাইট নিয়ে আমি এখন আলোচনা করব। নিউরোসাইট। তো নিউরোসাইট আলোচনা করতে গেলে প্রথমে বলা লাগবে যে পরিস্ফুটনভূত নিউরোসাইটকে বলা হচ্ছে আমার নিউরোব্লাস্ট। পরিস্ফুটনভূত নিউরোসাইট, এটাকে বলা হচ্ছে নিউরোব্লাস্ট। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে নিউরোব্লাস্ট। আবার দেখি, তো নিউরোসাইটটা কি? নিউরোসাইটের হচ্ছে কোষিকায় সবচেয়ে বেশি থাকে, আর পাদশক্তিতে থাকে না। তো নিউরোসাইটটা কি? পাদশক্তিতে থাকে না। এখন হচ্ছে তোমার নিউরোসাইটের কিছু, আমার যে নিউরোসাইটের যে নেমাটোসিস্ট, এই নেমাটোসিস্ট কি কাজ করে? নিউরোসাইটের নেমাটোসিস্ট, এই নিউরোসাইটের নেমাটোসিস্ট কাজ করে হচ্ছে এই পয়েন্ট, মানে নেমাটোসিস্টের কাজ দিয়ে কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছে। আবার এই কথাটা বলে যে পাদশক্তিতে থাকে না, এটা নিয়েও ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছে। পরিস্ফুটনভূত নিউরোসাইটকে নিউরোব্লাস্ট বলে, এটা নিয়েও প্রশ্ন আসছে। মানে প্রতিটা যা আমি বলতেছি সবগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ তথ্য। তাহলে নেমাটোসিস্টটা কি করে? যে হচ্ছে খাদ্য গ্রহণ, আত্মরক্ষা আর চলনে ভূমিকা রাখে। নিউরোসাইটের নেমাটোসিস্ট খাদ্য গ্রহণ, আত্মরক্ষা আর চলনে ভূমিকা রাখে। এখন আমরা দেখি যে নিউরোসাইটের যে গঠন, নিউরোসাইটের গঠনে আমরা তাহলে কি পাবো? নিউরোসাইটের গঠনে আমরা কি পাবো দেখি। নিউরোসাইটের গঠন পাবো হচ্ছে আবরণী, এরপর হচ্ছে নেমাটোসিস্ট। তো সেখানে আমরা দেখি যে হিপনোটক্সিন থাকে। এই নেমাটোসিস্টে কি থাকে? হিপনোটক্সিন থাকে। এই হিপনোটক্সিনটা আবার কি দিয়ে গঠিত? এটা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় আসা প্রশ্ন। হিপনোটক্সিনটা আমার প্রোটিন অথবা কি, প্রোটিনকে আমিষও বলা যায়, তাই না? প্লাস ফেনল, প্রোটিন অথবা আমিষ প্লাস ফেনল দ্বারা হিপনোটক্সিন গঠিত। এখন দেখি যে এখন আমার নেমাটোসিস্ট। তো নেমাটোসিস্ট, হাইডার নেমাটোসিস্ট আবার কয় ধরনের? হাইডার নেমাটোসিস্ট কি ধরনের হতে পারে? 4 ধরনের, তাই না? নিউরোসাইট টপিকে আমার নেমাটোসিস্ট আসে, সেই জন্য আমি এটা এখন টাচ করব। 4 ধরনের। তো প্রথমটা কি? স্টিনোটিল বা পেনিট্রেন্ট। স্টিনোটিল বা পেনিট্রেন্ট, এটা হচ্ছে তোমার বৃহত্তম নেমাটোসিস্ট।
বৃহত্তম নেমাটোসিস্ট স্টিনোটিল বা পেনিট্রেন্ট। এই স্টিনোটিল বা পেনিট্রেন্টেই হিপনোটক্সিন থাকে। আর এখানে কাটা, বার্ব, বার্বিউল, বাট, শেপ এগুলো থাকে, ঠিক আছে। তারপরটা কি, তারপর হচ্ছে তোমার ভলভেন্ট। ভলভেন্ট অথবা ডেসমোনিমি। ডেসমোনিমি, ভলভেন্ট অথবা ডেসমোনিমি। তো ভলভেন্ট অথবা ডেসমোনিমিতে কি করে? ভলভেন্ট অথবা ডেসমোনিমি হচ্ছে শিকারকে অবশ্যই সাহায্য করে, ঠিক আছে। এই নেমাটোসিস্টটা শিকারকে অবশ করে। আর এটা হচ্ছে বদ্ধ নেমাটোসিস্ট, এটাতে তোমার কাটা যেমন থাকে না। তো তারপর দেখি আমরা হচ্ছে কোন নেমাটোসিস্ট, এখন স্টেপটোলিন গ্লুটিনেন্ট। স্টেপটোলিন গ্লুটিনেন্ট, স্টেরিওলিন গ্লুটিনেন্ট। স্টেরিওলিন গ্লুটিনেন্ট এটা হচ্ছে আমার ক্ষুদ্রতম নেমাটোসিস্ট। এটা হচ্ছে ক্ষুদ্রতম নেমাটোসিস্ট। তো হাইড্রাতে নেমাটোসিস্ট থাকে হচ্ছে 4 ধরনের, আর নিডারিয়া পর্বে থাকে হচ্ছে 23 ধরনের। নিডারিয়া পর্বে নেমাটোসিস্ট থাকে 23 ধরনের। আর এটা আবিষ্কার করেন কে? ভার্নার, বিজ্ঞানী ভার্নার। ডাব্লিউ দিয়া, ঠিক আছে, WERNER। ভার্নার হচ্ছে এটা আবিষ্কার করেন যে নিডারিয়াতে 23 ধরনের আর হাইড্রাতে থাকে 4 ধরনের, ঠিক আছে। তাহলে বুঝতেই পারছো যে হচ্ছে এক একটা প্রশ্নে যে টপিকগুলো থাকে সেই টপিকগুলো হচ্ছে আমি প্রতিটা প্রশ্নের এভাবে ব্যাখ্যা করে দিব। দেখি এই প্রশ্নের কি কি টপিক আছে। পেশি আবরণী আর হচ্ছে তো পেশি আবরণী। তো পেশি আবরণী কোষ, এটাতে কি করে? এটাতে হচ্ছে পেশির মতো কাজ করে, ঠিক আছে, পেশির মতো কাজ করে। আবার হচ্ছে তোমার এখানে মায়োনিন থাকে। মায়োনিনটা কি? এটা হচ্ছে তোমার সংকোচন সহনশীল এক ধরনের তন্তু। তো মায়োনিন থাকে, এটা গুরুত্বপূর্ণ। এই দুটা জিনিসই গুরুত্বপূর্ণ পেশি আবরণী কোষে। আর আরেকটা অপশন কি ছিল যে জনন কোষ। জনন কোষ কি? শুক্রাণু আর ডিম্বাণু। শুক্রাণু আর ডিম্বাণু হচ্ছে জনন কোষ। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের 1 নং প্রশ্নটা কিন্তু সলভ করা কমপ্লিট। তাহলে বুঝতে পারছো যে আমি প্রশ্ন কিভাবে সলভ করাবো। যদি তোমাদের যথেষ্ট সাড়া পাই ইনশাল্লাহ হচ্ছে এভাবে প্রতিটা প্রশ্ন প্রতিটা অধ্যায় সলভ করাবো। তো হচ্ছে এই যে এখন দেখো যে হাইড্রার কোন নেমাটোসিস্টে ফেনল থাকে? পেনিট্রেন্ট, কারণ এটা আমি পূর্বের টপিকে পড়াই দিছি। তাহলে বুঝতে পারছো যে হচ্ছে সলভ করলে তুমি একটা প্রশ্ন যেভাবে সলভ করো দেখবো হচ্ছে তুমি প্রশ্ন কিন্তু আমি সলভ করছি একটা, বাট ভিতরে যে আমি টপিক করাইছি এখানে মিনিমাম 4টা টপিক করাইছি, আবার ভিতরে অনেক তথ্য করাইছি। মানে প্রশ্ন একটা বাট তথ্য কিন্তু অনেক। তো সেক্ষেত্রে দেখো 2 নম্বর প্রশ্ন কিন্তু আমরা পেরে গেছি যে নেমাটোসিস্টে কোন নেমাটোসিস্টে ফেনল থাকে, এটা আমি পড়াইছি, এটা তোমাদের কাছে থাকলো। তারপর দেখো যে হচ্ছে একবার ব্যবহৃত নেমাটোসিস্টের পরিণতি কি হয়? এটা হচ্ছে দেহে পরিপাক হবে। 3 নং হচ্ছে একবার ব্যবহৃত নেমাটোসিস্টের পরিণতি কি হয়? এটা হচ্ছে দেহে পরিপাক হয়। কারণ নেমাটোসিস্টের কাজ কি ছিল মনে আছে? নেমাটোসিস্টের কাজে আমি লিখে দিয়েছিলাম খাদ্য গ্রহণ। তো খাদ্য গ্রহণ করা মানে কি? সে পরিপাক করবে। তাহলে কি খাদ্য গ্রহণ করে আত্মরক্ষা আর চলনে সাহায্য করে কে? নিউরোসাইডের নেমাটোসিস্ট। এখন 4 নং প্রশ্নে যাই
যে হচ্ছে নিচের কোন প্রাণীটি অরীয় ভাবে প্রতিসম। এটা তো বলা লাগে না, কারণ আমি পূর্ব অধ্যায়ে পড়াইছি। অরীয় প্রতিসম কি? হাইড্রা। এছাড়াও আর কি অরীয় প্রতিসম আছে? হাই জে সি, হাইড্রা, জেলিফিশ, সি এনিমন। তারপর দেখি যে নিডোসেট কোষ কোথায় পাওয়া যায়? হাইড্রাতে পাওয়া যায়। তারপরে বলব্যান্ডের বৈশিষ্ট্য দেখো, বলব্যান্ডের মধ্যে কিন্তু আমি বলছিলাম যে হচ্ছে বলব্যান্ড কি? বদ্ধ। দেখো প্রশ্নে এসে গেছে যে বলব্যান্ডটা হচ্ছে বদ্ধ। তারপর দেখো যে হচ্ছে কোন ধরনের নেমাটোডের সূত্র চাবুকের ন্যায় কাঁটাযুক্ত? স্টেপটুলিন গ্লুটিনেন্ট। আমি কি বলছিলাম যে বলব্যান্ডটা বদ্ধ, বাকিগুলো হচ্ছে, তাহলে বাকিগুলো কি থাকবে? যেহেতু একটা বদ্ধ, বাকিগুলো সবগুলো হচ্ছে তোমার কাঁটাযুক্ত থাকবে। বা তবে স্টেরিওলিন গ্লুটিনেন্ট এটা হচ্ছে কাঁটাবিহীন। আচ্ছা, 7 নম্বর দেখি যে হচ্ছে স্টেপটুলিন গ্লুটিনেন্ট, এটার সঠিক উত্তর হচ্ছে কাঁটাযুক্ত। আর স্টেরিওলিন গ্লুটিনেন্ট, স্টেরিওলিন এটা হচ্ছে কাঁটাবিহীন। ঠিক আছে। তারপর দেখি যে কিউটিকল সৃষ্টি হয় কোন কোষের নিঃসৃত রসে? পেশিয়াবরণী কোষ। কারণ যেহেতু সে পেশির মতো কাজ করবে, আবার দেহের প্রবর্তিত করে, তো সেটা কি? তো হচ্ছে দেহের কিউটিকল। তো কিউটিকল হচ্ছে দেহের অংশ, তো সেক্ষেত্রে এটা হচ্ছে 8 নাম্বারটা হচ্ছে পেশি আবরণী কোষ। ইন্টাস্টিক্যাল কোষ সম্পর্কে বলা হয়েছে, তো গ্রন্থি কোষ সম্পর্কে বলা হয় না। তো গ্রন্থি কোষ সম্পর্কে আমরা এখন জানবো। তো দেখি আমরা গ্রন্থি কোষ সম্পর্কে এখন জানি। গ্রন্থি কোষ কোথায় পাওয়া যায় সেটা আগে আমার জানতে হবে। গ্রন্থি কোষ হাইড্রার মুখের চারদিকে আর হচ্ছে পাদচাকতিতে বেশি পাওয়া যায়। ঠিক আছে। গ্রন্থিকোষ হাইড্রার মুখের চারদিকে আর পাদচাকতিতে বেশি পাওয়া যায়। তো গ্রন্থিকোষের কাজ কি? গ্রন্থিকোষের কাজ হচ্ছে বুদবুদ সৃষ্টি করে ভাসতে সাহায্য করে। আর কি করে? খাদ্য গলাধকরণে সাহায্য করে। মানে বুদবুদ সৃষ্টি করে ভাসতে সাহায্য করে, আর হচ্ছে খাদ্য গলাধকরণে সাহায্য করে। তো গ্রন্থিকোষ সম্পর্কে এই জানলেই হবে। এখন আমরা দেখবো হচ্ছে 9 নম্বরে কি বলছে যে কোনটি হাইড্রার দেহে দেখা যায়? তো কি? মেসোগ্লিয়া। তো মেসোগ্লিয়াটা আমার কি হাইড্রার দেহে দেখা যায়। তো মেসোগ্লিয়াটা হচ্ছে আমার একটু জানা লাগবে। মেসোগ্লিয়াটা কি? 0.1 মাইক্রোমিটার পুরো স্থিতিস্থাপক নমনীয় জেলি জাতীয়। তো মেসোগ্লিয়াটা কি 0.1 মাইক্রোমিটার পুরো স্থিতিস্থাপক নমনীয় আর হচ্ছে জেলি জাতীয়। ঠিক আছে। তো হচ্ছে দেখো এই মেসোগ্লিয়া থেকে কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছে, তো সেক্ষেত্রে মেসোগ্লিয়ার এই ব্যাপারগুলো জানতে হবে। এখন দেখবো হচ্ছে দেখো যে কি কোনটি হাইড্রার গেস্ট্রোডার্মিসে থাকে না? হাইড্রার গেস্ট্রোডার্মিসে কোনটি থাকে না?
নিউরোসাইট, হাইডার গেস্ট্রোডার্মিসে নিউরোসাইট থাকে না। এখন তোমার জানতে হবে যে এপিডার্মিসে কি থাকে তাহলে, আর গেস্ট্রোডার্মিসে আর বাকি, তাহলে নিউরোসাইটটা থাকে না, মানে আর কি এমন জিনিস আছে যা থাকে বা থাকে না, অবশ্যই আমার জানা লাগবে। তো এখন আমরা জানবো। তো দেখো এপিডার্মিসে কি থাকে। আগে আমরা দেখি এপিডার্মিসে কি থাকে। তো এপিডার্মিসে কি থাকে, পেশিয়াবরণী কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, সংবিধি কোষ, স্নায়ু কোষ, গ্রন্থি কোষ, নিউরোসাইট, জনন কোষ। এই 7টা কোষ থাকে হচ্ছে আমার এপিডার্মিসে, ঠিক আছে। আর গ্যাস্ট্রোডার্মিসে তাহলে কি থাকে, গ্যাস্ট্রোডার্মিসে হলো আমার গ্যাস্ট্রোডার্মিসে এই 5টা কোষ থাকে, ঠিক আছে। তবে গ্যাস্ট্রোডার্মিসে হচ্ছে গ্যাস্ট্রোডার্মিসের ক্ষেত্রে এই পেশিয়াবরণী কোষের নামটা হচ্ছে পুষ্টিকোষ, আর বাকি 4টা সেম। তাহলে গ্যাস্ট্রোডার্মিসে থাকে আমার 5টা, তার মানে কি নিউরোসাইট আর জনন কোষ গ্যাস্ট্রোডার্মিসে থাকে না, থাকে হচ্ছে এপিডার্মিসে। এখন গ্যাস্ট্রোডার্মিস আর এপিডার্মিস আছে, কারণ কেন, যে হচ্ছে হাইড্রা হচ্ছে দ্বিস্তরী প্রাণী, তাহলে মাঝখানে তো কিছু একটা থাকা উচিত দুইটাকে সংযোগ করতে। এই দুইটার সংযোগকারী স্তরে হচ্ছে মেসোগ্লিয়া। তাহলে মেসোগ্লিয়াটা কি, সংযোগকারী স্তর। মেসোগ্লিয়া কোনো কোষ স্তর না, মেসোগ্লিয়া হাইড্রার কোনো কোষ স্তর না, মেসোগ্লিয়া হচ্ছে সংযোগকারী স্তর। এখন আমরা নেক্সট প্রশ্ন দেখব। দেখো কোন বিজ্ঞানী হাইড্রার পুনরুৎপত্তির ক্ষমতা উল্লেখ করেন, এটাকে আমি বলে দিছি, তাহলে কোন বিজ্ঞানী, ট্রেমলে। তারপর দেখো যে হচ্ছে হাইড্রার কোন কোষ বুদবুদ তৈরি করে, গ্রন্থি কোষ, গ্রন্থি কোষের কাজে আমি বলে দিছিলাম। তারপর এখন আমরা দেখব হচ্ছে পরবর্তী প্রশ্নটা আমরা দেখব। যে হাইড্রার পরিস্ফুটনের সঠিক ধাপ কোনটা, জাইগোট, জাইগোট, তারপর মরুলা, ব্লাস্টোলা, এরপর গ্যাস্টুলা, হাইড্রুলা, পূর্ণাঙ্গ প্রাণী। তো হচ্ছে জাইগোটের বারবার বিবেচিত হয়ে হচ্ছে মরুলা হয়, তো মরুলা হচ্ছে নিরেট, মরুলা নিরেট 13 নম্বর। তারপর হচ্ছে তোমার ব্লাস্টুলা, ব্লাস্টুলা হচ্ছে ফাঁপা। এরপর আমার গ্যাস্টুলা, এই গ্যাস্টুলা হয় হচ্ছে গেস্টুলেশন পদ্ধতিতে। কোন পদ্ধতি, গেস্টুলেশন পদ্ধতি। আবার হাইড্রুলা এ হয় হচ্ছে বসন্তের শুরুতে, বসন্তের শুরুতে। এরপর হচ্ছে হাইড্রা মানে পূর্ণাঙ্গ প্রাণী। আচ্ছা এখন দেখি আমরা 14 নম্বর। 14 নম্বরে কি বলছে, হাইড্রার বহিঃকোষীয় পরিপাক কোথায় ঘটে, সিলেন্টেরন। তো সিলেন্টেরনে বহিঃকোষীয় পরিপাক ঘটে। আর সিলেন্টেরনটা কি, নিউট্রিয়া পর্বে একমাত্র পরিপাক সংবহন গহ্বর, গেস্ট্রোভাস্কুলার ক্যাভিটি, সিলেন্টেরন, ঠিক আছে। তো হচ্ছে এখন
সিলেন্টেরনে আমার বহিঃকোষীয় পরিপাক হয়, তাহলে অন্তঃকোষীয় পরিপাকটা কোথায় হয় এটা আমার জানতে হবে, অবশ্যই জানতে হবে। তো অন্তঃকোষীয় পরিপাক হয় হচ্ছে খাদ্য গহ্বরে। খাদ্য গহ্বরে অন্তঃকোষীয় পরিপাক হয়। এখন আমরা দেখবো 15 কি বলছে যে কোন প্রাণী অযৌন আর যৌন দুভাবেই প্রজনন সম্পন্ন করে। কারণ এই যে মুকুলোদ্গম এটা কি অযৌন, আবার জনন পদ্ধতিতে আবার হাইড্রা 3 ভাবে জনন প্রক্রিয়া চালায়। তো সেক্ষেত্রে কি হাইড্রাটা হচ্ছে অযৌন আর যৌন দুইভাবেই জনন সম্পন্ন হয়। এখন দেখো বার্ব ও বারবিউল যুক্ত নেমাটোসিস কোনটি? এটা কিন্তু আমি 1 নম্বরে সলভে বলে দিয়েছিলাম যে বার্ব, বারবিউল, শেপ, বাট এগুলো থাকে। তাহলে কি পেনিট্রেন্ট। এখন দেখো মিথজীবী প্রজাতি কোনটা? তো মিথজীবী প্রজাতি 17 নং মিথজীবী প্রজাতি। তো মিথজীবী প্রজাতিকে ক্লোরোহাইড্রা ভিরিসিমার সাথে যোগ ক্লোরেলা দুইজনের সহাবস্থানের ফলে মিথজীবিতা হয়। তাহলে কি ক্লোরোহাইড্রা ভিরিসিমা। এটা হচ্ছে মিথজীবিতা প্রদর্শন করে। এখন দেখো কোন নেমাটোসিস্টে হিপ্নোটক্সিন থাকে? মানে বুঝতে পারতেছো যে নেমাটোসিস টপিকটা কতটা গুরুত্বপূর্ণ, মানে কতবার প্রশ্ন রিপিটেড হইতেছে। মানে টপিক আমি একটা মাঝে পড়াইছি, ওইটা দিয়ে কিন্তু অনেকগুলো প্রশ্ন আমি কভার করে ফেলতেছি। তাহলে কি হিপ্নোটক্সিন থাকে কোনটায়? পেনিট্রেন্টে। তারপর এখন আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে হাইড্রার অধ্যায় একটা গুরুত্বপূর্ণ একটা টপিক এখন আমরা পড়ব, যেটা হচ্ছে হাইড্রার চলন। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। হাইড্রার ধীরগতির চলন। হাইড্রার ধীরগতি চলনটা কি? গ্লাইডিং অথবা এমিবয়েড চলন। গ্লাইডিং অথবা এমিবয়েড চলন। তাহলে ধীরগতির চলন জানলাম, তাহলে যার ধীরগতির চলন আছে তার দ্রুতগতির চলন থাকার কথা? হ্যাঁ, অবশ্যই আছে। হাইড্রার চলন অনেক প্রকারের আছে। এখন দ্রুতগতির চলন কি? সমারসল্টিং বা ডিগবাজি। এটা দ্রুতগতি আর হচ্ছে সাধারণ। হাইড্রার সাধারণ ও দ্রুতগতির চলন হচ্ছে সমারসল্টিং বা ডিগবাজি। এখন আমার জানতে হবে আর কি কি চলন আছে। আর কি আছে? ঝোঁকা চলন বা শুঁয়োপোকার মতো চলন। শুঁয়োপোকার মতো চলন। এটা কোন চলন পদ্ধতি? এটা হচ্ছে লুপিং বা ফাঁসা। লুপিং বা ফাঁসা। তারপর হচ্ছে সাপের মতো চলন। এটা কোন চলন? এটা হচ্ছে ক্রমসংকোচন। ক্রমসংকোচন। তারপর আর কিছু চলন আছে, মানে চলনের জাস্ট নামগুলো আর কি। আবার কি আরোহণ আর অবরোহণ সম্পন্ন হয়। আরোহণ ও অবরোহণ সম্পন্ন হয় কোন চলনে? হামাগুড়ি বা ক্রলিং।
এখন আমরা দেখবো আর কি কি চলন আছে। এগুলো হচ্ছে চলনের এক একটা চলন আর সাথে বৈশিষ্ট্য। এটা হচ্ছে এক সাইডে লিখলাম, এখন আরেক সাইডে লিখবো হচ্ছে আর কি কি চলন আছে, জাস্ট নামগুলা, এগুলোর নামগুলা জানলেই হবে। তো হচ্ছে ভাষা, ভাষা বা ফ্লোটিং। তারপর হচ্ছে সাঁতার, সুইমিং। এরপর আর কি আছে, দেহের সংকুচন প্রসারণ, দেহের সংকুচন প্রসারণ। তাহলে কি আমরা একদম হাইড্রার পুরো চলন টপিকটা কিন্তু আলোচনা করে ফেললাম। এরপরে তাতে আমরা দেখি যে হাইড্রা নিউরোসাইট সবচেয়ে বেশি থাকে কোথায়, এটা কিন্তু আমি আলোচনা করে ফেলছি, কোষিকায় আর পাদচাকতিতে থাকে না। তারপর হাইড্রার মুকুল তৈরি করে কে তৈরি করে, ইন্টারস্টিশিয়াল কোষ আলোচনা করছি। আকারে সর্বাপেক্ষা ক্ষুদ্র নেমাটোসিস্ট, এটাও কি আলোচনা করা হয়েছে, স্টেরিওলিন গ্লুটিনেট। এরপর কি কোন প্রক্রিয়া হাইড্রা দ্রুত চলে, এটাও কি আলোচনা করছি একটু আগে, সেটা হচ্ছে সামারসল্টিং। এখন হচ্ছে দেখো 25 নং যে হাইড্রার গ্রন্থিকোষ পাওয়া যায়। দেখো গ্রন্থিকোষ কোথায় কোথায় পাওয়া যায় আর কি, তো হাইড্রার গ্রন্থিকোষ পাওয়া যায় হচ্ছে বহিতকে আর অন্ততকে। তো গ্রন্থিকোষ কোথায় পাওয়া যায়, বহিতক আর অন্ততক। তারপর দেখো হাইড্রার বহিতকের গ্রন্থিকোষ সাহায্য করে, এটা কিন্তু আমি পড়াইছি যে খাদ্য ঘোলার কারণে আর কি বুদবুদ সৃষ্টি করে ভাসতে, তাহলে কি ভাসতে আর খাদ্য ঘোলার কারণে। এরপরে দেখি হিপনোটক্সিনে উপস্থিত থাকে, কি উপস্থিত থাকে, ফেনল আর প্রোটিন অথবা ফেনল আর আমিষ। তারপর দেখো নিউরোসাইট কোষ অনুপস্থিত কোথায়, পদতলে আর হচ্ছে এন্ডোডার্মিসে নিউরোসাইট কোষটা হচ্ছে অনুপস্থিত, এটা আমরা পড়ছি। তারপর যে হাইড্রার একটা চিত্র দিছে, তো চিত্রতে কি বলছে যে নিচের প্রাণীটির, চিত্রের প্রাণীটির খাদ্যাভ্যাস কোন ধরনের, তো খাদ্যাভ্যাস বলছে তাই না। তো খাদ্যাভ্যাসে আমার এখন তো জানা লাগবে, তো খাদ্যাভ্যাস কি, মাংসাশী। তো হাইড্রার খাদ্য কি, হাইড্রার খাদ্যগুলো আমার একটু জানা লাগবে। হাইড্রার খাদ্যগুলো হচ্ছে সাইক্লপস, ডেফনিয়া, ছোট ছোট কৃমি, তারপর হচ্ছে ক্ষুদ্র ক্রাস্টাসীয় সন্ধিপদী প্রাণী। এটা হচ্ছে হাইড্রার প্রধান খাদ্য। তো পরীক্ষা যদি প্রশ্ন আসে হাইড্রার প্রধান খাদ্য কোনটা, ক্ষুদ্র ক্রাস্টাসীয় সন্ধিপদী প্রাণী অথবা কি কোন পর্বে, আর্থ্রোপোডা, আর্থ্রোপোডা পর্বের প্রাণী অথবা কি আর্থ্রোপডস, এগুলো, এটা হচ্ছে হাইড্রার প্রধান খাদ্য। কারণ হচ্ছে হাইড্রার খাদ্য থেকে একবার মেডিকেল ভর্তি পরীক্ষা 2017 সালে প্রশ্ন আসছে, এই কারণে আমি এত ভাঙ্গিয়ে বলে দিলাম। এরপরে দেখি যে হচ্ছে চিহ্নিত কোষের ক্ষেত্রে প্রযোজ্য, এটা হচ্ছে এপিডার্মিসের কোষ। তো কোষের ক্ষেত্রে কি কি প্রযোজ্য, আমার 1 আর 2 সুস্পষ্ট নিউক্লিয়াস বিদ্যমান, আর হচ্ছে দেখতে পাচ্ছি গোল আর ত্রিকোণাকার বিশিষ্ট। তারপর কি বি চিহ্নিত কোষটি নিচের কোন ক্ষেত্রে ভূমিকা রাখে, দেহের আবরণী সৃষ্টিতে, মানে পেশি আবরণী কোষ কি করবে, আবরণী সৃষ্টি করবে। তারপর একটা চিত্র দিছে, চিত্র দিয়ে বলছে যে উদ্দীপকের কোষ স্তরের কাজ হলো
আঘাত দেহকে রক্ষা করা, তারপর হচ্ছে দেহের ক্ষতস্থান পূরণ করা। তারপর দেখো যে নিচে চিত্রে কোন ধরনের কোষ অনুপস্থিত। আগে আমার বুঝতে হবে এই চিত্রটা যে ছিল, যে চিত্রটা হচ্ছে 32 নঙে যে চিত্রটা আছে, এই চিত্রটা কার? এটা হচ্ছে আমার গ্যাস্ট্রোডার্মিসের। তো গ্যাস্ট্রোডার্মিসে কি জনন কোষ রাইনোসাইট থাকে না। তারপর দেখো বি চিহ্নিত অংশটির নাম কি? কারণ আমরা দেখতে পারতেছি এটা কি লেসো, পেঁচানো আছে, তাহলে কি এটার নাম হচ্ছে লেসো বা পেশি তন্তু। আচ্ছা, লেসো বা পেশি তন্তু যখন আসছে তাহলে হচ্ছে আমি আরেকটু জিনিস নিডুসাইডের গঠন, এটা নিডুসাইডের গঠন আমি আরেকটু জিনিস বলি। লেসো বা পেশি তন্তু তো বললাম, লেসো এটাতে হচ্ছে পেঁচানো সূত্রক দেখা যায়। এরপর হচ্ছে যে নিউসের আর কি গঠনে আছে আর কি অপারকুলাম হচ্ছে ঢাকনার মতো কাজ করে, ঢাকনার মতো কাজ করে। আবার এই অপারকুলাম হচ্ছে এটা একটা রূপান্তরিত সিলিয়াম। অপারকুলামটা হচ্ছে এটি একটি রূপান্তরিত সিলিয়াম। তারপর হচ্ছে নিডুসিল, হাইড্রা নিডুসিল ট্রিগারের মতো কাজ করে, ট্রিগারের মতো কাজ করে। এই জিনিসগুলো জানার দরকার ছিল, এই জন্য আমি লিখে দিলাম। তারপর দেখো যে এ চিহ্নিত অংশটির বৈশিষ্ট্য কি? যে যান্ত্রিক উদ্দীপনা গ্রাহক ট্রিগারের মতো কাজ করে অপারকুলাম বলতে সাহায্য করে। এটা হচ্ছে নিউসেটের গঠনের কথা, নিউসেটের কথা বলছে। তো হচ্ছে উদ্দীপকের অঙ্গটির নাম কি? 36 নম্বরে এটা কি স্টিনোটিল বা পেনিট্রেন্ট, চিত্র লক্ষ্য করলে বোঝা যায়। এখন স্টিনোটিল বা পেনিট্রেন্টের বৈশিষ্ট্য কি? বারবিউল উপস্থিত, বলছি আমি যে বারবিউল, বাট, শেফট এগুলো উপস্থিত। তার মানে কি বারবিউল, বাট, হিপনোটক্সিন ফ্রন্টেড আমরা জানি। তো এরপর হচ্ছে গ্যাস্ট্রোডার্মিসের একটা চিত্র দেওয়া আছে। গ্যাস্ট্রোডার্মিসের চিত্রটি কি বলছে? যে হচ্ছে চিহ্নিত অংশটা কি করে? যে ফ্লাদেলাযুক্ত পুষ্টিকোষ থাকে। এই পুষ্টিকোষটা আবার স্ফিংক্টারের মতো কাজ করে। স্ফিংক্টার, এই পুষ্টিকোষটা স্ফিংক্টারের মতো, স্ফিংক্টারের মতো কাজ করে। আবার দেখি যে উদ্দীপকে এ ও বি অংশের কাজ হলো, এ ও বি চিত্রটাকে আমার দেখা লাগবে। খাদ্য কণা গ্রহণ করে আর হচ্ছে পরিপাক করে, শ্বসন ও রেচনে অংশগ্রহণ করে। এখন দেখো যে হাইডার লুপিং পদ্ধতি, যে হাইডার যে লুপ, এই যে এটা কিন্তু একটা লুপ, ঠিক আছে? এই যে লুপ যাচ্ছে, তারপর লুপিং পদ্ধতি, তো এটা কি? এটা হচ্ছে লুপিং পদ্ধতি। তো হচ্ছে চলন্ত কোন ভূমিকা রাখে? এটা হচ্ছে পেশিয়াবনী কোষ আর হচ্ছে কোন কোষ? লুটিনেন্ট নেমাটোসিস্ট। এখন হচ্ছে 41 নং। 41 নংটা কি? যে উক্ত চলন প্রক্রিয়াটি প্রাণীটি কিসের জন্য? লম্বা দূরত্ব অতিক্রমের জন্য। লেখা উচিত লুপিং পদ্ধতি বা লুপিং বা ফাঁসাচলন যেটা বলো, এই পদ্ধতিতে হচ্ছে হাইড্রা লম্বা দূরত্ব অতিক্রম করে। লম্বা দূরত্ব অতিক্রম করে। আবার কি হয়? যে প্রতিবারে দেহের দৈর্ঘ্যের অর্ধেক দূরত্ব অতিক্রম করে। এরপরে যে তোমার পিকুয়ার আছে সিনোটিল, পেনিট্রেন্ট বা হচ্ছে ভলভেন্ট, তারপর স্টেপলোনিকোটিল্যান্ড, এগুলা চিত্র দিয়ে দিছে। তো চিত্র দিয়ে বলছে যে কি অংশটার নাম কি? তো কি অংশটার নাম কি? ভলভেন্ট বা ডেসমোনিমি।
তারপর শিকারকে পেঁচিয়ে ধরে অবশ করা, আমি কি বলছিলাম মনে আছে যে হচ্ছে বল ব্যান্ড বা ডেসমোন শিকারকে অবশ করে, তো স্টিনোটিউব বা পেনিটেন্টকে অবশ করে, তো কোনটা পি আর কিউ। এখন দেখো শিকারের দেহে বিদ্ধ হয় কোনটা, যে কি বলছে সি, সি না গ হবে এখানে, অপশনটা অসম্পূর্ণ লাগতেছে আমার কাছে। আচ্ছা এটা বাদ দিই। উদ্দীপকের এরা চিহ্নিত কোষের কাজ কি? এরা চিহ্নিত কোষ হচ্ছে গ্যাস্ট্রোডার্মিসের কোষগুলো দেখানো হয়েছে, তো এটা কি চিহ্নিত অংশটা হচ্ছে পরিপাকে সাহায্য করে। তারপর বি চিহ্নিত কোষের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে একটোডাম আর এন্ডোডাম। একটোডাম আর এন্ডোডামে বিদ্যমান, আবার অন্য কোষে রূপান্তরিত হতে পারে। আর নেমাটোডে চিত্র দেওয়া, তো স্টিনোটিউব বা পেনিটেন্টের চিত্র দেওয়া। তো স্টিনোটিউব বা পেনিটেন্টের কাজটা কি? আত্মরক্ষা আর হচ্ছে শিকার ধরা। এখন হচ্ছে আমরা মেডিকেল ও ডেন্টালের প্রশ্ন সলভ করবো। এতক্ষণ আমরা এইচএসসি পরীক্ষার বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো সলভ করছি। তো দেখো এখন তুমি দেখবা যে সবই হচ্ছে আমরা পারতেছি, মানে হচ্ছে এতক্ষণ যা প্রশ্ন আমি সলভ করালাম টপিক সহ ব্যাখ্যা সহ, এখন আমি দেখবা একটা প্রশ্ন নতুন করে লেখা লাগবে না, মানে সবই তোমাদের পূর্বে পড়া। জাস্ট দেখো, হাইড্রার বহিতকে সমগ্র অংশ জুড়ে অবস্থান করে কোনটি? বহিতকে, বহিতক আর অন্তকে ছিল কোনটা মনে আছে? ওই যে পেশিয়াবরণী কোষ। তাহলে হাইড্রার এন্ডোডার্মিসের যে কোনো কোষ তৈরি করতে পারে, কোনটা কোষ তৈরি করতে পারে? ইন্টারস্টিশিয়াল কোষ। হাইড্রার দেহের ক্ষুদ্রতম নেমাটোসিস্ট, এটা তো বলছি, একদম হুবহু বলছি। তো হাইড্রার জন্য সঠিক নয়, এটা হচ্ছে সিলেবাসের বাইরে, ঠিক আছে? এই প্রশ্নটা আপাতত সিলেবাসের বাইরে, কারণ প্রথম অপশনটা নাই আমাদের বই, এখন নাই যে সুচ দিয়ে হাইড্রাকে খুঁচা দিলে এর দেহের অংশ বিশেষ সম্পূর্ণ দেহ প্রসারিত হয়, এটা হচ্ছে আমাদের বই সময় কিছু বলে নাই। তারপর হচ্ছে দেখো যে হাইড্রার কোষিকা ও নেমাটোসিস্ট পারস্পরিক সহযোগিতায় যে কাজটিতে অংশগ্রহণ করে। দেখো আমি কিন্তু নেমাটোসিস্টের কাজে কিন্তু এই কারণে আমি পড়াইছি, কি বলছি যে নেমাটোসিস্টের এই কাজটা মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে। দেখো যে চলন, খাদ্য সংগ্রহ আর আত্মরক্ষায় সহায়তা করে। এরপর দেখো যে সিলেন্ট্রিওটা জাতীয় প্রাণী দেহে নানান ধরনের নেমাটোসিস্ট শনাক্ত করা হয়েছে, হাইড্রাতে যেটি পাওয়া যায় না। স্টিরিওগ্যাস্ট্রোলা নামে হাইড্রার কোনো নেমাটোসিস্ট পাওয়া যায় না। স্টিরিওগ্যাস্ট্রোলা কি? এটা হচ্ছে হাইড্রার গ্যাস্ট্রোলাতে পাওয়া যায়। হাইড্রার যে গ্যাস্ট্রোলা মাতৃদেহের সাথে সংযুক্ত থাকে সেই গ্যাস্ট্রোলাকে বলা হচ্ছে স্টেরিওগ্যাস্ট্রোলা, ঠিক আছে? তারপর দেখো হাইড্রার খাদ্য নয়, হাইড্রার খাদ্য এই টপিকটা কিন্তু আমি পড়াইছি। তো পরিপাক ও সংবেদনের কাজ দুটি সম্পাদন করে কোনটা? সিলেন্টেরন। কারণ কি? সিলেন্টেরনটা হচ্ছে হাইড্রার পরিপাক সংবহন গহ্বর। তারপর দেখো কি বলছে, দ্রুত চলাচলের জন্য হাইড্রা কোন চলন পদ্ধতি ব্যবহার করে? সামারসল্টিং বা ডিগবাজি। তারপর দেখো এখানে কোনটি হাইড্রার চলন নয়, কারণ হাইড্রার চলনে আমি সবগুলা পুরো টপিক বিস্তারিত পড়াইছি। আবার কি বলছে হাইড্রার চলন নিয়ে, এটা বলছে এটা কি? এটা হচ্ছে নতমুখী চলন, যে হাইড্রা যখন তার দেহের ভর পদতলের উপর না রেখে কোষিকার উপর অবস্থান করে, মানে হচ্ছে কোষিকা, মানে হচ্ছে হাইড্রা থাকার কথা এভাবে, বাট সে যখন চলে নতমুখী তখন হচ্ছে এইভাবে দিয়ে চলে, তাহলে কি নতমুখী না? এইটাই বলছে। তারপর দেখো কোন প্রাণী অযৌন আর যৌন, এটা কিন্তু আমরা একদম হুবহু সলভ করছি, কি? হাইড্রা। তারপর হাইড্রার মুকুল কি কাজে ব্যবহার করা হয়? অযৌন জনন। আবার হাইড্রার যৌন জননের বেলা যেটি সত্য নয়, ইন্টারস্টিশিয়াল কোষটা কি মায়োসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়? মোটেই না। তাহলে আমরা হচ্ছে কি, আমরা হাইড্রার টপিকে 48 এখানে 14 প্রায় হচ্ছে 62টা প্রশ্ন সলভ করলাম, মানে 60+ প্রশ্ন সলভ করলাম। তাহলে তোমরা বুঝতে পারছো যে এভাবে সলভ করছি আমি, এভাবে হচ্ছে হাইড্রা অধ্যায়ের মানে 80% তোমার সলভ হয়ে গেছে। মানে তুমি এমসিকিউ বলতে গেলে এমসিকিউ আমি যেভাবে সলভ করেছি, আমার প্রতিটা ক্লাস ইনশাল্লাহ এমসিকিউ, প্রতিটা অধ্যায় এমসিকিউ সলভ ক্লাস আসবে বিস্তারিত টপিক সহ। তো সেক্ষেত্রে হচ্ছে তোমাদের সহযোগিতা একান্ত কাম্য। যদি হচ্ছে তোমাদের রেসপন্স পাই, ভালো রেসপন্স পাই, তাহলে অবশ্যই বোটানি আর জুলজি প্রতিটা অধ্যায় এভাবে বিস্তারিত টপিক সহ ধরে ধরে একদম পুরো অপশন সহ ব্যাখ্যা করে আমি পড়াবো। তো হচ্ছে যারা হচ্ছে পূর্বে ভিডিওটা দেখো নাই তারা হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, তারা হচ্ছে সব ভিডিও আমার পাবা, তোমার নোটিফিকেশান যাবে। আবার হচ্ছে আমাদের গ্রুপে যারা জয়েন হও নাই
ইউটিউব ডিসক্রিপশনেই আমার গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। আর হচ্ছে আরেকটা কথা যে হচ্ছে অনেকে হয়তো জানো না যে হচ্ছে বায়োলজি ম্যাজিক বুক, যেটা হচ্ছে আমি রচনা করি আর আমার ফ্রেন্ড। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা বায়োলজি ম্যাজিক বুকে হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য সম্বলিত একটি বই, যেটা হচ্ছে সেপ্টেম্বর 2020-এ প্রকাশিত হয়। তো যারা হচ্ছে বইটি সম্পর্কে জানতে চাও বা যা ভাইয়া বায়োলজি ম্যাজিক বুকের কথা বললেন, আমি তো কিছু জানি না, তারা আমাকে মেসেজ দাও। ইউটিউব ডিসক্রিপশনে আমার ফেসবুক আইডি, তারপর বইয়ের পেজ লিঙ্ক সব দেওয়া আছে। তাহলে হচ্ছে আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।